ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে না পারার আক্ষেপে পড়ছেন রাকিব। পেনাল্টি পার্থক্য গড়ে দিয়েছে বললেন কাবরেরা। হংকং চায়না মাতিয়ে দেশে ফিরলেন হামজারা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। খেলার সময়ের নিয়মিত আয়োজনে যাওয়ার আগে জানাবো চাকসু নির্বাচনের খবর। দীর্ঘ ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব। কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে যে একটি উৎসব বিরাজ করছে তার প্রমাণ যেন আমার পেছনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি সেই জিনিসটার প্রমাণ দিচ্ছে। এরকমভাবে শিক্ষার্থীদের উপস্থিতিতে একদম বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ তাদের প্রত্যেকের মুখে আমরা হাস্যোজ্জ্বল চেহারা দেখেছি। তারা সবাই বেশ হাস্যোজ্জ্বল, তারা এই দিনটিকে আসলে অন্যরকমভাবে উপভোগ করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেখানে আমরা নারী পুরুষ সব ধরনের যারা রয়েছেন ভোটাররা তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং আমরা যখন এখানকার যারা প্রশাসনের জড়িত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা এখনও পর্যন্ত ধারণা করছেন প্রায় ৫০% ভোট কাস্ট হয়েছে। এমনটা এখনও পর্যন্ত তারা আমাদের সবশেষ যখন আমরা কথা বলি তাদের সঙ্গে সেই তথ্য আমাদেরকে তারা দিয়েছেন। এর বাইরেও তারা ভাবছেন, একজন নির্বাচনী কর্মকর্তার সঙ্গে আমাদের একটি হলের নির্বাচনী কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তারা আশা করছেন ৮০ থেকে ৯০% ভোট কাস্ট হবে, এমনটা তারা আসলে আশা করছেন। এবং শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু আমরা যেমনটা বারবার বলছিলাম যে উৎসব একটা ভাব রয়েছে এবং শিক্ষার্থীরা যখনই আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন তখন বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে ব্যালট নম্বর সেগুলো আসলে তাদেরকে দিচ্ছেন এবং সেগুলোতে এখানেও আবারও ভোট একরকম তারা আসলে ভোট চাচ্ছে, শেষবারের মতো তারা আবার একটু ভোট চাইছেন। এমনটাই কিন্তু এখানকার সার্বিক পরিস্থিতিগুলো দেখে কিন্তু সেটাই লাগছে এবং সেটাও কিন্তু বেশ সৌহার্দ্যপূর্ণ। কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং যেই অভিযোগগুলো প্রার্থীরা করছিলেন সেটার ব্যাপারেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উত্তর এসেছে। যেই কালির ব্যাপারগুলো এবং যে সিগনেচারের যে ব্যাপারগুলো বারবার করে সামনে আসছিল সেগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল যে ভুলবশত কিছু এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো সার্বিকভাবে ঠিক করে বা ওই ভোটগুলোর ব্যাপারে গণনার ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত আসবে সেটা আসলে নির্বাচন কমিশন এবং যারা ম্যাজিস্ট্রেটরা রয়েছেন জেলা প্রশাসন থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের এই সার্বিক যে পর্যালোচনা এবং সব কিছু বিবেচনা করে সেই ভোটগুলো কাউন্ট করা হবে কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনার পরে কিন্তু সেটা ভোটগুলোর সম্পর্কে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সরব উপস্থিতি রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা ব্যত্যয় যেন না ঘটে সেইগুলো তারা আসলে খেয়াল রাখছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্য আরেক প্রান্তে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিক, সেখানকার কি অবস্থা? আমি এই মুহূর্তে নির্বাচন কমিশন যে চাকসু ভবন রয়েছে সেখানে আছি। এখানে ভোটার খুবই কম, এখানে দৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধী ৯২ জন ভোটার রয়েছে। তবে এখানে নির্বাচন কমিশনাররা কিন্তু এখানে বসেছেন। এখানে যারা অভিযোগ রয়েছে, যাদের নানা অভিযোগ রয়েছে তারা অভিযোগ নিয়ে এই নির্বাচন কমিশন ভবনে আসছেন। ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের যে ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা নানা অভিযোগ নিয়ে এসেছেন, লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগগুলোর মধ্যে ছিল অমোচনীয় কালিগুলো মুছে যাচ্ছে এবং 12টির মতো ব্যালট পেপার যে সই ছাড়া ব্যালট পেপার পাওয়া গিয়েছে 215 নম্বর রুমে আইটি ভবনে এবং আরেকটি অভিযোগ করে তারা ছবির সাথে যে নামের মিল না রেখে কিন্তু অনায়াসে ঢুকেছে। সেক্ষেত্রে ফেক অথবা নকল ভোট হতে পারে, একজনের ভোট একজন দিতে পারে, সেরকম অভিযোগ সকল বিভিন্ন অভিযোগ করে তারা এখানে দিয়েছেন। সেটির প্রেক্ষাপটে থেকে নির্বাচন কমিশনার জবাব দিয়েছেন। অমোচনীয় কালির ব্যাপার নির্বাচন কমিশনার বলেছেন তাদের যেই রকমের কালি তারা পেয়েছে সেটি তারা ব্যবহার করেছে। সব কিছু মিলে যেটা বলা যায়, যেহেতু শহর থেকে অনেক দূরে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেই ভোটারের অংশগ্রহণ কম ছিল যেরকম মনে হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে দেখছি আমরা ভোটারের অংশগ্রহণ বেড়েছে এবং ভেতর থেকে আমরা যে তথ্য বিভিন্ন কেন্দ্র থেকে পাচ্ছি এখনো পর্যন্ত 30 থেকে 40% ভোট পড়েছে বলা দিয়েছে বলে তারা সেই তথ্য
তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন। তবে আমরা গতকাল থেকে ধারণা করা হচ্ছিল যেহেতু প্রায় 75% শিক্ষার্থী শহর থেকে আসবে, অনেক দূর পেরিয়ে এখানে আসবে, সেক্ষেত্রে তারা আসবে কিনা। কিন্তু দেখলাম সকালটা আমরা দেখছি যে 36 বছর পর যে নির্বাচন হচ্ছে সপ্তম, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য উৎসবমুখর পরিবেশে একেবারে আমেজ নিয়ে শাটল ট্রেন বাসে করে তারা আসছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস দিয়েছে 30টি এবং শাটল ট্রেন দেওয়া হয়েছে 11টি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় একেবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে পাঁচটি অনুষদের 15টি কেন্দ্রে 700 ভোটে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত। প্রায় 27,000 শিক্ষার্থীরা কিন্তু সেই ভোট দিচ্ছেন এবং সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে তারা বলছেন যে সে অভিযোগ যেহেতু করেছে, সেই অভিযোগগুলো ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তারা বাছাই করছে। যদিও শিবিরের যে প্যানেলগুলো রয়েছে সেখান থেকেও তারা কিছু অমোচনীয় কালিসহ অনেকগুলো অভিযোগ তারা দিয়েছেন। তবে কর্তৃপক্ষ বলছে যে এই সামান্য কিছু অভিযোগ থাকতে পারে। তো সব কিছু মিলে যেটি বলা যায় এখন পর্যন্ত 30 থেকে 40% ভোট কাজ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। সহকর্মী আলামিন তুষার এবং শফিকুল আলম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। সেখান থেকে তিনি জানাচ্ছিলেন চাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবরাখবর। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ খেলা দেখতে আসা প্রবাসী সমর্থকরা। হংকংয়ের 45,000 দর্শকের চাপ সামলে হামজা সৌমিত্রা হৃদয় জয় করে নিয়েছে তাদের। অন্যদিকে ম্যাচ না জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন হংকং চায়নার সমর্থকরা। দায় দিলেন রেফারির। ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। হংকং চায়নার প্রায় 45,000 সমর্থক, তার বিপরীতে বাংলাদেশের হাজার দেড়েক। স্টেডিয়ামের এক কোণে বসে পুরো ম্যাচ জুড়েই যারা বাংলাদেশের স্লোগান দিয়েছেন, বাড়িয়েছেন দলের আত্মবিশ্বাস। ম্যাচ শেষেই তাই সেই দিকে ছুটে গেলেন হামজা জামালরা। পাশে থাকার জন্য করলেন কৃতজ্ঞতা প্রকাশ। ম্যাচটা হয়তো বাংলাদেশ দল জেতেনি, তবে মাঠের খেলায় হৃদয় জয় করে নিয়েছে হামজা জামালরা। 45,000 দর্শকের সামনে দলের এমন পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের খেলা দেখতে আসা প্রবাসী সমর্থকরা। আলহামদুলিল্লাহ সত্যি সার্থক হয়েছে। আসল কথা বলতে গেলে হংকংয়ে যখন বাংলাদেশ টিম আসছে তাদের সাথে যখন আমরা মিট করছি, তাদের আচরণ, তাদের ফ্রেন্ডলি, মানে আমরা মুক্ত, তাদের আচরণ দেখে আমরা মুক্ত। এরপর আমি সব যে হামজার সাইন আছে, ফাহমিদুল সাইন আছে, সবাই সাইন নিয়ে নিয়েছি। ভালো এনজয় করতে পেরেছি আমরা এখানে। ম্যাচটা খুব ভালো খেলেছে, আশা করি সামনে আরও ভালো খেলবে, আমাদের এটাই প্রত্যাশা। হংকং কিন্তু আজকে ম্যাচে ছিল না, তারা একটা অন টার্গেট শটও করতে পারে নাই। হয়তো আমাদের বাংলাদেশের ডিফেন্ডিং এর ভুলে আমরা একটা গোল কনসিভ করছি। ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল। আমরা ফার্স্ট হাফে খুবই ডিফেন্সিভ খেলছিলাম, তো লাস্ট মোমেন্টে আমাদের একটা চান্স ক্রিয়েট হয়েছিল, হামজা ভাই যেটা সুমিত ভাইয়ের কাছে দিছে, ওইটা যদি হয়ে যেত তাহলে আমরা ওইখানে ওইখানে 1-1 থাকতো। সেকেন্ড হাফে ফুল অ্যাটাকিং ছিল, হাবিয়ার কাবরেরার ট্যাকটিক্স সেকেন্ড হাফে বেটার ছিল, আর প্লেয়াররাও খুব ডেডিকেটলি খেলছে। সবসময় বাংলাদেশের সাথে জুলুম করা হয়, এটা একেবারে সোজা সাপটা কথা। ক্রিকেটে বলেন, ফুটবলে বলেন, আমাদের ম্যানেজমেন্ট এতই দুর্বল, তারা কি করে কথা বলতে পারে না, এটা আমরা বুঝতে পারি না। তবে বাংলাদেশের বিপক্ষে ড্র করায় আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে হংকং চায়নার সমর্থকরা। রেফারির সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ তাদের। আমরা ম্যাচ অনেক উপভোগ করেছি, সবাই মাঠে এসে সমর্থন করেছি। ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট না হলেও ম্যাচটা উপভোগ্য ছিল। এখানে রেফারির দোষ ছিল, সে কোনো কারণ ছাড়াই আমাদের ফুটবলারকে লাল কার্ড দেখায়। আমি বলবো রেফারি ওদের পক্ষেই সব কল দিয়েছে। সত্যি বলতে আমরা কিছুটা হতাশ, তবে এটা গেমের অংশ। যখন আপনি দুটি হলুদ কার্ড দেখেন কোনো কারণ ছাড়াই, তখন তো ফলাফল আপনার বিপক্ষেই যাবে। বাংলাদেশের বিপক্ষে জয় না পেলেও ম্যাচটি দারুণ উপভোগ করেছেন হংকং চায়নার সমর্থকরা। রাকিব হামজাদের পারফরমেন্সেও মুগ্ধ তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এই মুহূর্তে হংকং চায়নায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, হংকং চায়নার সময় আজ খুব ভোরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল কিন্তু এই যে টিম হোটেল, সেই টিম হোটেল ছেড়েছে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল দল কিন্তু পৌঁছে গিয়েছে বাংলাদেশে। আমরা আসলে বাংলাদেশ ফুটবল দলকে দেখে
তারা আসলে প্ল্যান বিষণ্ণতাও ছিল আসলে এশিয়ান কাপের যে শব্দটা সেই শব্দটা প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের তবে বাংলাদেশ মাঠে যে খেলাটা খেলেছে সেই খেলায় কিন্তু আসলে এখানকার প্রবাসী যারা আছেন তারা কিন্তু সন্তুষ্ট। তারা বাংলাদেশ এমন গতিময় ফুটবল খেলে বাংলাদেশ যেমন আনন্দ ধরে ফুটবল খেলে সেই ফুটবলে তারা মুগ্ধ হয়েছেন। এমনকি এখানকার স্থানীয় যারা আছেন, স্থানীয় হংকং যারা সমর্থক প্রায় ৪৫,০০০ সমর্থক কাল কিন্তু স্টেডিয়ামে মাতিয়ে রেখেছিলেন। তাদের গর্জন ছিল, সেই গর্জন সামাল দিয়ে কিন্তু হামজা শরীফ জামালরা খেলেছেন। তারা হামজা শরীফ জামালদের খেলা দেখেও কিন্তু মুগ্ধ। তারা বলছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ফুটবল দল যে এমন গতিময় ফুটবল খেলে সেটা কিন্তু তাদের জানা ছিল না। আসলে যদি দলের একটু আপডেট দিতে চাই, আমরা দেখেছি যে টিম বাসের সঙ্গে ফাহমিদুল ইসলাম তিনি কিন্তু গিয়েছেন, তিনি ইতালিতে ফিরে যাবেন বাংলাদেশে না গিয়ে। সেক্ষেত্রে জায়ান আহমেদ সহ বাকি যারা বাংলাদেশের ক্লাবে লোকাল ক্লাবগুলোতে খেলে থাকেন তারাই কিন্তু আসলে দেশে ফিরে গেছেন। তারা তাদের নিজ নিজ ক্লাবে ফিরে যাবেন। এবং হামজা চৌধুরী যে আপডেটটা দিতে চাই, তার ফ্লাইট ছিল আজকে হংকং চায়না সময় ১টায়। এর মধ্যে কিন্তু তিনি আসলে চলে গেছেন এয়ারপোর্টে, তার ফ্লাইট হয়ে যাওয়ার কথা। এবং সঙ্গে সঙ্গে কিন্তু একই সময় আসলে কানাডায় রওনা দিবেন। তারা কানাডিয়ান প্রিমিয়ার লিগ তারা বাংলাদেশে না গিয়ে আসলে কানাডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে কয়েকদিন পরেই, সেখানে আসলে তিনি অংশ নেবেন। আর লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী তিনি কিন্তু আসলে তার বাবাও ছিলেন এখানে, বাবার সঙ্গে হয়তো বা তিনি লন্ডন ফিরে যাবেন। তো আসলে বাংলাদেশ দলের যে আপডেট, সেই আপডেটটা ছিল কিন্তু বাংলাদেশ দলের যে কোচ হাবিয়ার ক্যাপ্টেন তিনি বলেছেন যে আসলে বাংলাদেশ দল যেহেতু আসলে এই ম্যাচটা উইন করতে পারেনি, সেই ক্ষেত্রে আসলে দলকে আসলে ভারতের সামনে যে ম্যাচ এশিয়ান কাপ বাছাই সেই ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশ দলের সব ফুটবলারকে তিনি মাথায় রাখতে বলেন যে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলকে জিততে হবে। তো আসলে হংকং থেকে বাংলাদেশ ফুটবল দলের যে যাত্রা এবং বাংলাদেশ ফুটবলের যে আপডেট তা নিয়ে এই ছিল আমার কাছে হংকং চায়না থেকে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন হংকং চায়না থেকে। তিনি জানাচ্ছিলেন ম্যাচ পরবর্তী প্রবাসীদের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ দলের ফুটবলারদের পরবর্তী গন্তব্য নিয়ে। খেলার সময় আরও থাকছে বয়কটের ঘোষণা দেয়া ক্লাবগুলোর ইউটার্ন, নভেম্বরে শুরু হতে যাওয়া ঘরোয়া লিগে খেলবে অধিকাংশই দাবি সিসিডিএম চেয়ারম্যান আবাহনী মোহামেডানেরও অংশগ্রহণের সম্ভাবনা। আসন্ন বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি ও ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে 10 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি 75 লাখ ও রানার্স আপ দল পাবে 1 কোটি 75 লাখ। এছাড়া টিকিট, টিভি রাইটস থেকে ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের 30% অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র 1 সপ্তাহ। নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা। তবে সব বাধা পেরিয়ে বিপিএল এর 12তম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড। দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড। 3 বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। এবার 5 দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেয়া হবে 5 বছরের জন্য। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা। প্রতি বছর যা বাড়বে 15% হারে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। সিরিয়াল নাম্বার 6। বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 2 কোটি 75 লাখ টাকা আর রানার্স আপ দল পাবে 1 কোটি 75 লাখ টাকা। শুধু তাই নয়, টিকিট বিক্রি, টিভি রাইটস, গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের 30% অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে 2 দল। এর আগে ফিক্সিংয়ের নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে। যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করা হবে না বিসিবি থেকে। এবারের আসরে ফিক্সিং নিয়ে 0 টলারেন্স নীতিতে থাকবে বিসিবি। বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরও প্রতিনিধি আনা হবে। যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত নয়। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ফিরলে প্রথম বোর্ড সভায় অনুমোদন মিলবে এসব সিদ্ধান্তের।
তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঘরোয়া লিগ আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিসিডিএম। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে মৌসুম শুরু করার পরিকল্পনা করেছে বোর্ড। লিগ বয়কটের কথা বললেও অধিকাংশ ক্লাবই নিজেদের অবস্থান পরিবর্তন করে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে একযোগে ৩৮ ক্লাবের ঢাকা লিগ বয়কটের ডাক। হুমকিতে পড়ে প্রায় ৬ শতাধিক ক্রিকেটারের রুটি রুজি। নতুন মৌসুম শুরু হওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। এবার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে সিসিডিএম। নতুন মৌসুম নিয়ে ভিন্ন পরিকল্পনা নতুন চেয়ারম্যানের। খুব শীঘ্রই আমরা লিগ ক্যালেন্ডার ডিক্লেয়ার করব, ম্যাক্সিমাম 48 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যে। আর ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে ইনশাল্লাহ আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে লিগ করবে। ফার্স্ট ডিভিশন থেকে শুরু করতে পারি, তাহলে হয়তো অনেক সময় ফার্স্ট ডিভিশন প্লেয়াররা স্লিপ করে যায়, তারা সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। সেকেন্ড ডিভিশন প্লেয়ার স্লিপ করে থার্ড ডিভিশন। এটা হলো সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত। আমি এখনও প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলিনি, বোর্ডেও তুলিনি। এটা আমি ইনশাল্লাহ 48 ঘন্টার মধ্যে আমি জানিয়ে দিতে পারবো। নতুন চেয়ারম্যানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লিগ বয়কটের ঘোষণা দেয়া ৩৮ ক্লাবকে মাঠে ফেরানো। বোর্ডে কাজ করার অভিজ্ঞতা এবার কাজে লাগালেন চেয়ারম্যান, পেয়েছেন সফলতাও। গুঞ্জন আছে প্রথম বিভাগ লিগে থাকবে ফাহিম সিনহার সূর্য তরুণ ক্লাবও। ক্লাবগুলোর সাথে কথা বলছি, ক্লাব আমাদেরকে সহযোগিতা করতে অনেক ক্লাবই চলে আসছে। ম্যাক্সিমাম ক্লাবই ইন্টারেস্টেড তাদের লিগ খেলতে। যতটুকু আলোচনা হয়েছে সবার সাথে হচ্ছে, আমি পজিটিভ রেজাল্টই সবার কাছ থেকে পেয়েছি, নেগেটিভ এখনো পাইনি। দেশের ক্রিকেট কিংবা ফুটবল, ঘরোয়া লিগ মানিয়ে আবাহনী মোহামেডান। নির্বাচনকে কেন্দ্র করে এই দুই ঐতিহ্যবাহী ক্লাবও ঘোষণা দেয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ না করার। তবে সে সমস্যা অনেকটা সমাধানের পথে। আবাহনী মোহামেডান বলেন বা বড় ক্লাব বলেন বা বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলি, তারা অবশ্যই বড়। বাট আমি এজ এ চেয়ারম্যান, আমার কাছে সমস্ত ক্লাবের সমান। প্রেসিডেন্ট সাহেব কথা বলেছেন, চেষ্টা করছেন প্রেসিডেন্ট সাহেব কথা বলতে। সবার সাথে আমরা কথা বলে আমরা পজিটিভ পাই আবাহনী মোহামেডানকে পজিটিভ। এর আগে সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান পদে থাকা দীপন নতুন দায়িত্বটা বেশ উপভোগ করছেন। রোজার আগে শুরু হতে পারে ডিপিএল। পরিকল্পনা আছে প্রিমিয়ার লিগের ক্লাব নিয়ে সিসিডিএম কাপ নামে টি20 টুর্নামেন্ট করার। লিগে ফিক্সিং বন্ধে বদ্ধপরিকর সিসিডিএম। নির্দিষ্ট অফিস না থাকলে নতুন করে দল পাবে না কোনো ক্লাব। রাতারাতি তো কোনো রোগ সারানো যায় না, একটু সময় নিতে হবে। তবে চেষ্টা করব যে যতটা পারা যায় ফিক্সিংটা বন্ধ করা। এরকম ভুয়া বা নাম সম্পস্ত ক্লাব ইনশাল্লাহ আমার সময় থাকাকালীন বা যতদিন আমি চেয়ারম্যান আছি মনে হয় না। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে না পারার আক্ষেপে পড়ছেন রাকিব। পেনাল্টি পার্থক্য গড়ে দিয়েছে বললেন কাবরেরা। হংকং চায়না মাতিয়ে দেশে ফিরলেন হামজারা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় থাকবেন জাফর সেলিম। ধন্যবাদ তারেক হাসান শিমুল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।